এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আহসান, তোর বাপ যখন তখন তোরে নিয়ে আসবো। এখনকার পোলাপান বইয়ের উপরে খুব জোর খাটায়, রঙ্গন সেইটা পারবো না। তোরে ছোটবেলা থেকে চিনে একটা মায়া কইরা গেছে। তোর বাপ বাইসা আছে, আহসান আছে, বেশি পুত্তু পুত্তু করলে আহসান গিয়া তোরে ছাড়াইয়া আনবো। সব দিক দিয়া বিবেচনা করলে তুই রঙ্গনের যাত্রা ধর, তোর সব দিক দিয়েই লাভ। বাপের বাড়ির সাথেই থাকবি, নাটক করলে লাথি মাইরা ইসা পড়বি। রুমির মাথায় কথাগুলো একেবারে আটকে গেল। কথাগুলো খারাপ বলেনি বুবু। রঙ্গনকে ওরকম ছেলে যদি মনে হয় না রুমির, মাথার তার দুটো ছেঁড়া, কিন্তু মারামারি করবার মতো ছেলে সে নয়, যথেষ্ট ভদ্র। বলে দেবে কি হ্যাঁ? ভাবাভাবির পর্ব শেষ করে রুমির সংকোচ নিয়ে সায়া জানিয়ে দিল। বিয়ের কার্যক্রম এভাবে শুরু হয়ে গেল। রঙ্গ তো এই সেই বাহানায় এই কয়েকদিন বারবার রুমিকে দেখতে আসতো। রুমি পালিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করত, ঠিকই খুঁজে নিত রুমিকে সে। কাল রাতে রঙ্গন একটা বিচ্ছিরি রকমের অশ্লীল কথা বলে গেছে রুমিকে, সে নিয়ে রুমির মেজাজ খারাপ। কাল সন্ধ্যার পর রঙ্গন তাদের বাড়ি এসেছিল। রুমি মধুবিবির ঘরে লুকিয়েছিল। মধুবিবি তা টের পেয়ে ধরিয়ে দিয়েছিলেন রুমিকে রঙ্গনের হাতে। যাবার সময় রুমিকে ইশারায় নিজের কাছে ডেকেছিল রঙ্গন। রুমি কাছে যেতেই রুমির কানে সে ফিসফিস করে বলেছিল, প্লান্টিস খেয়েছো নাকি রোমানা? ইয়াসমিন কতদিন লুকিয়ে থাকবে? রুমি রুমি বিয়ের পর তোমার সঙ্গে খেলবো আমি চুমোচুমি। এই বিচ্ছিরি কবিতা শুনে রুমি মুখ লুকিয়ে পালিয়েছিল। কি কথার ছিরি, ছি! আজ সকালে রঙ্গনের বাড়ি থেকে লোক এসেছিল বিয়ে আর গায়ে হলুদের জিনিসগুলো দিতে। সেখানেও রঙ্গন এক বিপত্তি ঘটালো। বিয়ের এসব জিনিস দিতে আসে বাড়ির বড়রা। রঙ্গন বিয়ের ডালা হাতে তুলে সকলেরও সঙ্গে নিজেও হাজির। বাড়িতে এসে সব নিয়ে এক প্রকার হাসাহাসি পড়ে গিয়েছিল। বেলার ছেলে কোথাকার! রুমি লজ্জায় গত হবার অবস্থা। মনুয়ারা আর গুনগুন আহসানদের বাড়িতে বিকেলে এলেন। গুনগুন একটা হলুদ শাড়ি পরেছে, এটা তাকে আহসান কিনে দিয়েছে। সে এখন ক্লাস 8-এ পড়ে। আহসান তাকে এখনও ফুকলা বলে রাগায়। গুনগুনের এখন সবগুলো দাঁত আছে, তাও দাঁত নিয়ে কি ঘোর অবিচার তার উপরে। গুনগুন তরির কাছে যাওয়া মাত্রই তরি তাকে কাঁচা ফুলের গয়না পরিয়ে দিল। বাড়ির সকল মেয়েদের জন্য আহসান কাঁচা ফুলের গয়না কিনে ফ্রিজে রেখে দিয়েছে। তরি আর গুনগুন একই রকমের শাড়ি পরেছে, ফোনে আলাপ করে একই রকম ভাবে সেজেছে অবধি। আহসান সে দেখে দু বোনের দিকে বারবার তাকায়। গুনগুনটার চেহারার আদলটা একেবারে তরির মতো। কি মিল দুই বোনের! গুনগুন ফুলের গয়না পরে বাইরে বের হলো। রুমি পার্লারে সাজতে গিয়েছে বান্ধবীদের সঙ্গে। উঠোনে বড় একটা স্টেজ বসানো হয়েছে। গুনগুন সেখানে বসে একটা ছবি তুলল। ছবিটা তাকে তুলে দিল তরি। তখন হঠাৎ করে এক যুবকের আগমন ঘটল। তরির কাছে গিয়ে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? তরি সালামের জবাব দিয়ে ছেলেটার সঙ্গে হেসে কথা বলতে লাগলো। গুনগুন তাকে চেনে না বিধায় অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। এদিকে ওদিকে তাকিয়ে বাড়ির ডেকোরেশন দেখতে লাগলো। আজ সবাইকে খুব সুন্দর লাগছে। আহসান ভাইয়া তরি বাবুর সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছেন, খুব সুন্দর লাগছে দুজনকে। গুনগুন আসার পরে দুজনকে একসঙ্গে দাঁড় করে মনোয়ারার ফোন দিয়ে একটা ছবি তুলেছে। গুনগুন তরির দিকে তাকালো, তরির সঙ্গে কথা বলতে থাকা ছেলেটার দিকেও তাকালো। আহসানের কি হয় ছেলেটা? দুজনের চেহারায় খুব মিল। আহসানের মতোই খুব লম্বা ছেলেটা। ছেলেটা তরির সঙ্গে কথা বলা শেষ করে ভেতরে চলে গেল। গুনগুন তরিকে গিয়ে বলল, বুবু, এটা কে? ভাইয়ার কিছু হয় কি? চেহারায় খুব মিল দুজনের। তরি মুচকে হেসে বলল, এটা আহসানের চাচাতো ভাই উচ্ছ্বাস, আহসানের ছোট চাচার ছেলে। আমাদের বিয়েতেও তো এসেছিল, দেখিসনি? অবশ্য তুই তো তখন খুব ছোট্ট ছিলি, এত কিছু মনে থাকবে কি করে? গুনগুন আর কথা বলল না। তরির পেছু পেছু ভেতরে চলে গেল। রুমি পার্লার থেকে এলো সন্ধ্যার দিকে। এরপরেই আসল অনুষ্ঠান শুরু হলো। একের পর একজন করে করে রুমির গালটাকে হরির লুটের মাল ভেবে হলুদ ছুঁয়ে দিতে লাগলো। গালটা খুব জ্বালা করছে। কে যে আবিষ্কার করেছিল এই হলুদ লাগানোর বিষয়টা, হঠাৎ ছাড়া কোথাকার!
উঠোনে গানের আসর বসলো এক প্রকার। অর্ক আর সৌম্য এসেছে, তবে আজকের প্রধান আকর্ষণ দিলশান। সৌম্য আর দিলশান ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরে এসেছে। অর্ক এসেছে গিটার নিয়ে, আজ সে গিটার বাজিয়ে গান গাইবে। হাসান, সৌম্য আর অর্ক সকলের ডবল দাওয়াত। প্রথমে তারা রুমির হলুদ খেয়ে রঙ্গনদের বাড়িতে যাবে। ডবল মাস্তি। এই ভরা অনুষ্ঠানের মাঝে হঠাৎ অর্ককে কল করলো রঙ্গন। গানের আওয়াজে সেভাবে কিছুই শোনা যাচ্ছে না। অর্ক তাও কল রিসিভ করা মাত্রই রঙ্গন বলল, শালা কই তোরা, কখন আসবি? অর্ক ফোনটা চেপে ধরে বলল, আগে রুমের হলুদটা শেষ করি, তারপর সম্মুখে সঙ্গে নিয়ে আসছি। রঙ্গন হতাশ হয়ে বলল, রুমিরে আজকে অনেক সুন্দর লাগতেছে না? আমার মন চাইতেছে ফাল দিয়া ওই বাড়িতে যাই, আমার কারণে যাইতে পারতেছি না। অর্ক ঠোঁট টিপে হেসে বলল, তুই আসলেই বলদ, তুই এভাবে আসলে সবার চোখে লাগবে। তুই খালাম্মার বোরকাটা গায়ে দিয়ে চলে আয়, রুমিকে দেখে যা, বউয়ের সঙ্গে গায়ে হলুদ লাগিয়ে যা। রঙ্গনের মাথা নিমিষেই ঘুরে গেল। ওয়াশরুমে যাওয়ার কথা বলে স্টেজ থেকে নেমে ঘরে গিয়ে নাহার বেগমের বুরকাটা পরে নিল। বাইক নিয়ে গেলে সবার সন্দেহ হবে, তাই পায়ে হেঁটে রওনা দিল। রুমি তখন ক্যামেরার দিকে তাকিয়েছিল। ক্যামেরাম্যান রুমির একের পর এক ছবি তুলেই যাচ্ছে। সেই সময় বুরকা পরিহিতা একজন নারী স্টেজে উঠলেন। বেশ মোটা তাজা শরীর। হলুদ ছোঁয়ানোর সময় ভদ্র মহিলার হাত দেখে সন্দেহ হলো রুমির। মেকআপ পরা বিধায় চিনতেও পারছে না কে। রুমি শুধু সন্দেহের বশে জিজ্ঞেস করলো, কে আপনি? নাম কি আপনার? রঙ্গন নারী কণ্ঠস্বর নকল করে বলল, আমার নাম সকিনা বানু, আমি শামসুল্লাহর আম্মা। রুমি দ্বিধায় পড়ে গেল। তাদের পুরো গোষ্ঠীতে শামসুল নামের কেউ নেই। মহিলাটি আসলে কে? আর কিছু ভাবার আগেই নাচের আসর শুরু হলো। নিজে গানে মাতালের মতো নাচছে বাড়ির ইয়াং ছেলে মেয়েগুলো। লাল নীল লাইটের আলোর খেলায় কখন যে বোরকা পরিহিতা নারীটি অদৃশ্য হয়ে গেলেন তা রুমি টেরও পেল না। দিলশান আর তরির মধ্যেও খুব ভাব হয়েছে। বয়সের খুব ডিফারেন্স থাকা সত্ত্বেও দুজনে বনেছে খুব ভালো। একটা খুব আনন্দের ঘটনা ঘটেছে। বিয়ের পরপরই সৌম্য দিলশানকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। উন্নত চিকিৎসায় দিলশানের শরীরের উন্নতি ঘটেছে। দেশে আসার পরও দিলশান গায়নের চিকিৎসকের আওতায় ছিল। চিকিৎসায় কোনো কমতি রাখেনি সৌম্য। দুজনের চেষ্টা দেখে সৃষ্টিকর্তা তাদের দোয়া কবুল করেছেন। দিলশান এখন প্রেগন্যান্ট। বেবির বয়স 4 মাস চলছে। প্রেগন্যান্সির কারণে জবটা সে ছেড়ে দিয়েছে। আগে একবার মিসক্যারেজে সে ভেঙে পড়েছিল। এবার তাই খুব সতর্ক সে। বাবু সুস্থভাবে পৃথিবীতে আসলে, একটু বড় হলে তারপর আবার জবে জয়েন করবে সে। তরির খুব ভালো লাগছে দিলশানকে দেখে। সন্তান একবার সেও হারিয়েছে, তাই দিলশানের কষ্টটা সে বুঝে। সৃষ্টিকর্তার সকল সুখ দিলশানকে দিক, যা তার সত্যিকার অর্থে প্রাপ্য। আহসান হঠাৎই তরিকে ইশারা দিয়ে ঘরে আসতে বলল। আহসানের কিছু লাগবে ভেবে তরি উঠে গেল ঘরের দিকে। দরজার সামনে যেতেই আহসান তাকে টান দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। মতলব বুঝে তরি বলল, কি করছেন? বাড়ি ভর্তি মেহমান, কি ভাববে সবাই? আহসান তরির কানে ফিসফিস করে বলল, ভাববে আমি আমার বউকে আদর করছি। বলেই তরির কোমর চেপে ধরে ঠোঁটে চুম্বন করলো। গলায় ঘাড়ে ছোট্ট ছোট্ট কামড় দিল। তরি কাম যায় কিসে? আহসানের চুল টেনে ছিঁড়ে ফেলার দশা প্রায়। আরো বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছানোর আগেই বাইরে থেকে আহসানের ডাক পড়লো। অর্ক তাকে ডাকছে। আহসান প্রথমে সাড়া দিল না, কিন্তু শেষ অব্দি অর্কের ডাকাডাকিতে না গিয়ে পারল না। যাবার সময় তরির কানে কানে বলে গেল, আজ রাতে তুমি ছাড়বো না সুন্দরী, তোর ব্যাপারটা মাথায় রইল। তরিও খুব করে ভেঙচি কাটলো। বয়ে গেছে আহসানের কাছে ধরা দিতে তার। আহসান চলে যেতেই তরির শাড়ির কুচি ঠিক করে বের হলো। গুনগুন এসে প্রশ্ন করলো, বুবু, তোমার গলায় কি হয়েছে? এত লাল হয়ে আছে কেন? তরি আমতা আমতা করে বলল, ওই কাঁচা ফুলের মালা পরেছি না গলায়, পোকা টোকা কামড়েছে হয়তো। শুভা তরিকে ডেকে পাঠালেন তখনই। গুনগুন তখন স্টেজের সাইডে দাঁড়িয়েছিল। পেছন থেকে কে যেন হঠাৎ গুনগুন বলে ডাকলো। একটা পুরুষালী কণ্ঠ। আহসান ভাই ডাকলো কি? গুনগুন পেছন ফিরে তাকাতে দেখলো আহসানের ভাই ওটা। ওই যে উচ্ছ্বাস না কি যেন নাম। উচ্ছ্বাস গুনগুনের সামনে এসে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিয়ে বলল, আমি মুমিন সরোয়ার উচ্ছ্বাস, তুমি? গুনগুন এদিক ওদিক তাকিয়ে হ্যান্ডশেক না করে বলল, গুনগুন। এরপর আর দাঁড়ালো না। ভয়ে আতঙ্কে দৌড়ে চলে গেল। উচ্ছ্বাস ভ্রু কুচকে দাঁড়িয়ে রইল। এমন অদ্ভুত কেন মেয়েটা? কথাই তো বলতে চেয়েছিল।
ওভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? তবে মেয়েটা খুব সুন্দর, চোখ ফিরিয়ে দুবার ঘুরে তাকিয়ে দেখার মতো সুন্দর। উচ্ছ্বাসরা এখানে থাকে না, গ্রামে তাদের পাকা ঘর তোলা আছে, মাঝে মধ্যে ছুটিতে এসে থাকে তারা। উচ্ছ্বাসের বাবার ব্যবসা আছে শহরে, ছোটবেলায় এখানেই থাকতো তারা। জীবন জীবিকার তাগিদে উচ্ছ্বাসরা ঢাকায় চলে এলো। উচ্ছ্বাসের বাবার নাম মুস্তফা সারোয়ার, মাজদাক সারোয়ার, আর তিনি 1.5 বছরের ছোট বড়। মুস্তফা সারোয়ারের বড় একটা মেয়ে আছে, তার নাম উষা, আহসানের চেয়ে 1 বছরের ছোট। সে বিবাহ সূত্রে দেশের বাইরে থাকে। রুমি আর উচ্ছ্বাস সমবয়সী। উচ্ছ্বাস রুমির চেয়ে 3 মাসের বড়। ছোটবেলায় উচ্ছ্বাসের হাতে সবচেয়ে বেশি মার খেয়েছে রুমি। দুজনের মধ্যে যেমন ভাব ছিল, আবার ঝগড়াও সবচেয়ে বেশি হতো। উচ্ছ্বাসরা চলে যাওয়ার পর অনেক দিন রুমির মন খারাপ ছিল। রঙ্গন মশার কামড় খেয়ে বুরকা পরে বাড়িতে ঢুকলো। কি সুন্দর লাগছে আজ রুমিকে, কিন্তু কি কপাল তার। মেয়েরা নাকি স্বামীর হাত দেখলেই চিনে ফেলে, রুমি তাকে চিনল না অবধি। বুরকা খুলে রঙ্গন ফের স্টেজে উঠল। ছোট বাচ্চাদের সঙ্গে কোমর দুলিয়ে দুলিয়ে চিকনি চামেলি গানে নাচতে লাগলো। কালকে তার বিয়ে, নাই ভর দিয়ে যা নাচার এখন নেচে নিচ্ছে রঙ্গন। আহসান আসলে নাচ গান সব বন্ধ, তখন সে ভাং ধরবে, ভদ্র হবার ভাং। ঝুমকা লাগালি রূপের বিজলি গেরানি রুমিকে দেখে লাগছে রে মন রিমিক্স কাওয়ালি। আহসানরা পুরো পরিবার মিলে স্টেজে উঠে ফ্যামিলি ফটো তুলছিল। মাজদাক আর শুভা মধু বিবিকে নিয়ে বসেছেন রুমের সঙ্গে, পেছনে আহসান আর তরি দাঁড়িয়ে। ছবি তোলার শেষে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। খেয়ে মধু বেবি ভেতরে চলে গেলেন, তার এসব গান বাজনা ভালো লাগে না। অর্ক হঠাৎ এসে আহসানের কানে কানে বলল, রঙ্গন বারবার ফোন করছে, ওদের বাড়িতে যাবি না? আহসান সবকিছু মাজদাকের হাতে বুঝিয়ে দিয়ে তরি, দিলশান, সৌম্যকে নিয়ে অর্কের সঙ্গে রঙ্গনদের বাড়িতে রওনা দিল। অর্কের কাঁধে গিটারের ব্যাগ। ভেতরে ঢোকা মাত্রই ফুল হাতে দাঁড়িয়ে থাকা মেয়েরা ওদের মাথায় ফুলের পাপড়ি ছিটালো। গাঁদা ফুলের ছোট্ট একটা কলি হঠাৎ অর্কের চোখে এসে বিঁধল। হাতের উল্টো পিঠ দিয়ে সে বারবার চোখ ডলতে লাগলো। পাশ থেকে এক মেয়েলি গলায় কে যেন বলে উঠল, সরি ভাইয়া, বেকালে ফুলের পাপড়ি ছোটাচ্ছিলাম, খেয়াল করিনি। আপনার চোখে একটু পানি চেটা দিন, ভালো লাগবে। অর্ক ঝাপসা চোখে মেয়েটার দিকে তাকালো। চোখ ডলতে ডলতে চোখ দিয়ে পানি পড়ছে তার। একটা ঝাঁকড়া চুলের মেয়ে তার সামনে দাঁড়িয়ে, সবুজ রঙের শাড়ি পরা। মেয়েটা আর দাঁড়ালো না। কেউ পেছন থেকে ম্যাচ যাবেন বলে ডাকায় মেয়েটা চলে গেল। কে এই মেয়েটা? রঙ্গন এতক্ষণ স্টেজ কাঁপিয়ে নাচছিল। আহসানদের দেখা মাত্রই স্টেজের সং সেজে বসে রইল। মুখে কোনো হাসি নেই, যেন কেউ জোর করে ধরে বেঁধে স্টেজে বসে দিয়েছে। আহসান আর সমু স্টেজে উঠে বাটি ভর্তি হলুদ সব রঙ্গনের মুখে, গলায় আর শরীরে মাখিয়ে দিল। অর্ক চোখ ধুতে গেছে, না হলে তাকেও হলুদে ডুবিয়ে রাখার সুযোগ পাওয়া যেত। স্টেজ থেকে নামার সময় সকলের আগোচরে সৌম্য দিলশানের গালে হলুদ লাগিয়ে দিল। পুচকুটা থাকলে তাকেও হলুদ লাগানো যেত। কবে যে আসবে? দিলশানও বা কম যায় কিসে? মুঠো ভর্তি হলুদ নিয়ে সে সৌম্যের গলায় গালে ঘষে দিল। সৌম্যের সাদা পাঞ্জাবি পুরো হলুদ বর্ণ ধারণ করলো। আহসানের মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। ছবি তোলার সময় তরি যখন তার পাশে দাঁড়িয়েছিল, চুপটি করে সে তরির পেছন থেকে হাত ঘুরিয়ে তরির প্যাটে হলুদ লাগিয়ে দিল। সবচেয়ে আনকমন হলুদ খেলা। তরির সুর শুরুতে মিয়ে গেল। লোকটাকে আজ রাতে সে বাড়ি গিয়ে দেখে নেবে। যখন তখন তরিকে জাপটে ধরে চুমু খায়। রাতেও শরীর থেকে সরানোই যায় না। তরির পুরো শরীর জুড়ে নিয়ে ঘুমিয়ে থাকে। সবাই বলে বিয়ের কয়েক বছর চলে গেলেই স্ত্রীর প্রতি স্বামীর টান কমে যায়, সেটা শারীরিক হোক কিংবা মনস্তাত্ত্বিক। কিন্তু আহসানের ভেতরে সে সব কিছুই আসেনি। উল্টে তরির প্রতি তার অধিকার বোধ বেড়েছে। আগে ছোট বলে তরিকে সে খুব ছাড় দিত, এখন কিসের কি? এই তো কিছুদিন আগের ঘটনা। সকালে তরি বাড়ি ছিল, ক্লাস ছিল না বিধায় গোসল শেষে শাড়ি পরে তৈরি হচ্ছিল। ওমা, অমনি আহসান দুম করে সে তরির শাড়ির কুচি ধরে হ্যাঁচ কাটান। পুরো শাড়ি খুলে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। শোভা ভেবেছিল আহসান আর তরি হয়তো ঘুমাচ্ছে, তাই সে কয়েকবার ঘুম থেকে তোলার জন্য ডেকে অবধি গিয়েছিল। তরি সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। দিনের বেলায় ওসব অপকর্ম, ছি ছি, লজ্জা লজ্জা। অর্ক গিটার নিয়ে গান শুরু করলো। দিলশান মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ভার্সিটি লাইফের কথা খুব মনে পড়ছে। অর্ক যখন আগে ভার্সিটিতে গান গাইতো, সবাই সে ভিড় করে অর্কের গান শুনতো। সম্মত সেই ফাঁকেও বারবার দিলশানের সঙ্গে আলাপ জমাতো।
কথার টপিক খুঁজে না পেলে বারবারই একই টপিক নিয়ে কথা বলতে চাইতো। দিলশান শুরুর দিকে বেশি গায়ে পড়া ভেবে এড়িয়ে যেত, পরে লক্ষ্য করলো সৌম্য সবার সঙ্গে এমনটা করে না। সবার সঙ্গে খুব মেপে মেপে কথা বললেও তার সঙ্গে কথার ভান্ডার খুলে বসে। এরপর থেকে দিলশান আর এড়িয়ে চলতো না তাকে। ওরকম মিষ্টি হাসি যে হাসে, তাকে কি করে এড়িয়ে চলা যায়? অর্কের গান শেষ হওয়ার পরেই সবাই হাততালি দিল। তরি হাঁ করে অর্কের গান শুনলো। কি সুন্দর গান গায় সে। গান শোনার সময় আহসান তার পাশেই বসেছিল। একটু শান্তিতে গান শুনতে দেয়নি তরিকে। এই পিঠে হাত দিচ্ছে, এই আবার প্যাটে। আজ আসুক খালি কাছে একবার, হারে হারে সবটা বুঝে দেবে। অর্ক গান গাওয়ার পর যখন সবাই হাততালি দিচ্ছিল, অর্ক আর চোখে ওই মেহজাবের নামের মেয়েটার দিকে তাকাচ্ছিল। মেয়েটা খুব উৎসুকভাবে অর্কের গান শুনছিল। মেয়েটার কি ভালো লেগেছে অর্কের গান? একবার জিজ্ঞেস করে দেখবে কি? না থাক। যদিও আহসানদের বাড়ি থেকে সবাই খেয়ে এসেছে, তবু নাহার বেগমের জোড়াজুড়িতে সবাই অল্প করে খেলো। খাওয়ার পর ভাগাভাগির পর্ব এলো। অর্ক থাকবে রঙ্গনদের বাড়িতে, সৌম্য আর দিলশান থাকবে আহসানদের বাড়িতে। রাত হয়ে যাচ্ছে বিধায় তরি, আহসান, সৌম্য আর দিলশানকে সঙ্গে নিয়ে চলে গেল। অর্ক থেকে গেল রঙ্গনের সঙ্গে। দিলশানের শরীরটা ভালো নেই। বেশি রাত হয়ে গেলে চলাফেরা করাটা বাবুর জন্য নিরাপদ নয়। আহসানরা চলে যেতেই রঙ্গন নিজের রূপে ফিরে এলো। রঙ্গন স্টেজে উঠে পাগলের মতো নাচতে লাগলো। তো এক অদ্ভুত রকমের গান আবিষ্কার করলো। লাইনগুলো ঠিক এরকম: টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, রঙ্গন নাকি রুমির বোনের প্রেমে পড়েছে। হায়, টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, রঙ্গন নাকি রুমির বোনের প্রেমে পড়েছে। খুশির ঠেলায় রঙ্গন পকেট থেকে 100 টাকার বান্ডিল বের করে টাকা ছিটালো। কচি কাছাড়া টাকাগুলো করিয়ে নিয়ে নাচতে লাগলো। এগুলো দিয়ে তারা মজা খাবে। রঙ্গন পাঞ্জাবি পাল্টে একটা সাদা সেন্ডু গেঞ্জি পরে এলো। প্যান্টের বদলে পরনে তার লুঙ্গি। সাউন্ড-বক্সে লুঙ্গি ডান্স গান দিয়ে সে অর্কের সানগ্লাসটা পরে নাচতে লাগলো। মুঝো কো থোড়া রাউন্ড ঘুমাকে আর নাকে জ্যাসা চশমা লাগাকে। আহসানদের বাড়িতে মেহমান অনুসারে শোয়ার জায়গা কম। সিদ্ধান্ত নেওয়া হলো উপর নিচ করে শোয়া হবে। আহসানের পড়ার ঘরেও বেঞ্চগুলো সরিয়ে বিছানা পাতা হলো। মাজদাক আর মোস্তফা সরোয়ার এক ঘরে ঘুমাবেন। মধুবিবি, মোস্তফা, গিন্নি, রুবি, দিলশান, রুমি মধুবিবির ঘরে। আর পড়ার ঘরটা বড় বিধায় সেখানে তরি, গুনগুন, মনোয়ারা, সুভাষ সেখানে ঘুমাবেন। দুই বেআইন রাতে বসে বসে গল্প করবেন, তাই এই ব্যবস্থা। দিলশান তরির ওই ঘরের সঙ্গে নিচে ঘুমাতে চেয়েছিল। মধুবিবি দিলশানকে ধমকে দিয়ে বলেছেন, নিচে অনেক ঠান্ডা, তুমি এই ঘরে উপরে ঘুমাও। বাবু পেটে নিয়া এই ঠান্ডায় ঘুমাইলে বাচ্চা পেটে থাইকা ঠান্ডা নিয়া দুনিয়াতে আসবো। কি জানি কয়টা রে, ওই যে, হ্যাঁ, নিমোনিয়া। পরে দিলশান আর নিচে শোয়ার সাহস করেনি। চুপচাপ মধুবিবির সঙ্গে উপরে শুয়ে পড়েছে। আহসানরা বাইরে আড্ডা দিচ্ছে। তরি এসে তাদের ঘরটা গুছিয়ে দিল। আহসান, সৌম্য আর উচ্ছ্বাস রাতে তাদের ঘরে শুবে। তরি আলমারি থেকে বালিশ বের করে বিছানায় রাখলো। নিজের নরম বালিশটা সঙ্গে করে বেরোবার সময় আহসান তাকে আঁকড়ে ধরে বলল, কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? আজকে রাত শুধু আপনার আর আমার রূপ দেখিয়ে লোভে ফেলে চলে যাচ্ছেন? বলে তরির কানে আরো খুব বাজে একটা কথা বলল। তরি ভ্রু কুচকে ফেললো। কিসব বলছে লোকটা? মিটিমিটি হেসে সে বলল, আপনার পরিকল্পনায় ছাই। বাড়িতে শোয়ার জায়গা নেই। আপনি, সৌম্য ভাইয়া আর উচ্ছ্বাস এখানে ঘুমাবেন। আমি পড়ার ঘরে মা আর গুনগুনকে নিয়ে শোবো। ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি আপনারা, কালকে কিন্তু অনেক কাজ আছে। আহসান ভূতা মুখে দাঁড়িয়ে রইল। কি অবস্থা! কই ভেবেছিল রাতে বউকে খানিকটা আদর সোহাগ করবে, তার হচ্ছে কোথায়? বউটার থেকে আলাদা করে দিল। আহসানের তুলতুলে বউ। তরিরা সবাই আজ ক্লান্ত। গল্প শেষে লাইট বন্ধ করে শুয়ে পড়ল তারা। মাঝরাতে হঠাৎ গুনগুনের খুব তৃষ্ণা পেল। আশেপাশে হাতিয়ে পানি খুঁজতে লাগলো সে। কোথাও পানি নেই। বাইরে রান্নাঘরের সঙ্গে খাবার টেবিলে পানি দেখেছিল সে। নিয়ে আসবে কি? প্রথমেই ভূত এবং অন্ধকারের ভয়ে সে এগুতে চাচ্ছিল না, কিন্তু এদিকে তৃষ্ণায় গলা ফেটে চৌচির। হাত বাড়িয়ে মনোয়ারার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে গুনগুন পানি আনতে বের হলো। খাবার টেবিল থেকে বোতল নিয়ে পানি খেলো। একটা বোতল পাজাকুলা করে বগলে তুলে হাঁটা দিল। হঠাৎ পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ভয়ে গুনগুনের লোম দাঁড়িয়ে গেল। বুকে প্রচন্ড সাহসের সঞ্চয় করে পেছনে ফিরে তাকিয়ে দেখলো ওই উচ্ছ্বাস নামের ছেলেটা। গুনগুনের ভাইয়ের তো চেহারা দেখে সে বলল,
ভয় পেয়েছো? এত রাতে এখানে কি করছো? ঘুমিয়ে পড়ো, নয়তো শরীর খারাপ করবে। কি আপন ভেবে গুনগুনকে কথাগুলো বলল ছেলেটা, যেন গুনগুনকে খুব করে চেনে। গুনগুন মিনমিন করে বলল, পানি খেতে এসেছিলাম। এই বলে পানির বোতলটা নিয়ে সে দৌড়ে চলে গেল। আশ্চর্য বিষয়, এই উচ্ছ্বাস নামের ছেলেটা গুনগুনের এত পায়ে পায়ে ঘুরছে কেন? সকাল থেকে রুমি খুব কান্নাকাটি শুরু করেছে। নানাভাবে বুঝতেও তাকে বোঝানো যাচ্ছে না। কখনো মধু বিবিকে ধরে কাঁদছে, কখনো মাকে ধরে কাঁদছে। শেষে না পারতে শুভা তরি আর গুনগুনের সঙ্গে রুমিকে পার্লারে পাঠিয়ে দিলেন। মেয়ের কান্নাকাটি তার একদমই সহ্য হয় না। ছোট বলে সবার টান রুমির প্রতি একটু বেশি। তরিকে একটা শাড়ি কিনে দিয়েছে আহসান, হালকা গোলাপি রঙের বেনারসি শাড়ি। গুনগুনকেও একই রঙের একটা চুড়িদার কিনে দিয়েছে। গুনগুন পার্লারে সাজতে চায়নি, ওসব ভারী মেকআপ তার সহ্য হয় না। শুভা জোর করে পাঠালেন। দিলশানকেও পাঠাতে চেয়েছিলেন সঙ্গে, দিলশানই বুঝিয়ে সুঝিয়ে না করে দিয়েছে। বাবু পেটে আসার পর থেকে অতিরিক্ত গরম লাগে তার। এর মধ্যে সব মেকআপ করে চলাফেরা করা কষ্টকর। বিয়েতে পাওয়া হালকা আকাশি রঙের একটা শাড়ি তোলা আছে তার, আর সেটাই পরবে সে। ওদিকে আহসান আর মাজদাক সকাল থেকে ভীষণ ব্যস্ত। বাড়ির উঠোনে বড় করে প্যান্ডেল করা হয়েছে, তাতে চেয়ার আর বড় বড় টেবিল বসানো হয়েছে। বাইরে বাবুর্চিরা বড় ডেকচিতে করে রান্না করছে। সকাল থেকে ওসব নিয়ে পড়ে আছে বাপ ছেলে। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, কোনো কিছুতেই মোটেও কমতি রাখা যাবে না। সারা রাত স্টেজে নাচা কুদার পর পরে পড়ে পড়ে ঘুমাচ্ছে রঙ্গন। কোনো তালই নেই তার। কতবার যে সকাল থেকে ডেকে গেছেন নাহার বেগম হিসেব নেই। অর্ককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘুমের অথৈ সাগরে সেও ডুব মেরেছে। দুজনের ঘুমের মাঝে বাগড়া দিতে এলো সৌম্য। রঙ্গনের ঘরে ঢুকেই এলো পাতারি পানির ছিটা দিতে লাগলো। বিরক্তি নিয়ে বলল, এই কেরে, ঘুমে তাকাতে পারছি না, কিসের পানি ছিটাছিটি করছিস? সৌম্য পানির গ্লাসটা রেখে বলল, তোর হুশ জ্ঞান কই গেছিল রে রঙ্গেন না? ওর জলদি, আজকে তোর বিয়ে, ওটা নাস্তা করে বস। আমি আসার সময় ফেসিয়াল স্কেপ নিয়ে এসেছি। বিয়ে করতে যাবি, একটা লুকফুকের তো ব্যাপার আছে নাকি? বিয়ের কথা আমলে আসতেই রঙ্গন লাফ দিয়ে উঠে বসলো। আজকে তো আসলেই তার বিয়ে, রুমির সঙ্গে চুমোচুমির খেলার দিন। তাড়াতাড়ি নাস্তা করে চোখ বন্ধ করে বসলো। সৌম্য রঙ্গনের গালে ফেসিয়াল স্ক্রাব লাগিয়ে দিচ্ছে। চোখে আসানদের বাড়ির বাবুর্চিদের কাটা সালাদের বোল থেকে উঠিয়ে আনা দুটো শশার টুকরো। অর্ক সাইড থেকে বলল, আমাকেও একটু লাগিয়ে দে বন্ধু, আমারও তো একটু সুন্দর হতে ইচ্ছে করে নাকি। সৌম্য ফেসিয়াল স্ক্রাবের প্যাকেটটা অর্কের হাতে ধরে দিয়ে বলল, নিজেরটা নিজে মাখ, তোর বিয়ে লাগুক তখন তোকেও লাগিয়ে দিব। অর্ক আয়নার সামনে দাঁড়িয়ে নিজে স্ক্রাব লাগালো মুখে। রঙ্গন হাত দুটো সৌম্যের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খালি মুখ সুন্দর হলে হবে, আমার হাতেও লাগিয়ে দে, বাদ যাবে না একটি শিশুও। হাতে পায়ে সব জায়গায় লাগাবো। সৌম্য তাকে ভেংসি কেটে বলল, শখ দেখলে হাসি পায়, নিজে লাগিয়ে নে। মুখে লাগিয়ে দিচ্ছি, সেটাই তোর পরম সৌভাগ্য। এসেছে আবার হাতে পায়ে লাগাতে। রঙ্গন অর্কের হাত থেকে প্যাকেটটা ছিনিয়ে নিয়ে হাতে পায়ে সব জায়গায় লাগালো। তার বিয়ে আজ, সে এসব করবে না তো কে করবে? রঙ্গন মুখ ধুয়ে এলো। মুখে আসলে একটা চকচকে ভাব দেখা দিচ্ছে। বিয়ের পর রোজ রোজ রুমির চুমু খেলে সে আরো সুন্দর হয়ে যাবে। সৌম্য এবার সিরিয়াস ডিসকাশনে বসলো। রঙ্গনের সঙ্গে বরযাত্রায় সৌম্য যাবে, আর অর্ক থাকবে আহসানদের বাড়িতে। রুমি তরি গুনগুন সেজে গুজে পার্লার থেকে এলো। রুমির পরনে লাল টকটকে বেনারসি শাড়ি। শাড়িটা পছন্দ করে কিনেছে রঙ্গন। নাহার বেগম সেদিন বলেছিল রুমিকে, পাগলা দাসুর পছন্দ খারাপ না, শাড়িটা খুব সুন্দর। রুমির মাথায় বড় খোপা করে তাতে গোলাপ ফুল গাঁথা, মাথায় বড় গোল্ডেন কালারের উড়না। রুমির বান্ধবীরাও বাড়িতে এসেছে। সব বান্ধবীদের মাঝে রুমির বিয়ে সবার প্রথমে হচ্ছে। তোরে সেজে গুজে ঘরে গেল। গোলাপি বেনারসির সঙ্গে হালকা গোল্ড পরেছে সে গলায়। চুলে দুটো গোলাপ দিয়ে খোপা করা। গুনগুনের চুলে খেজুর বেনি বাঁধা। মুখে একেবারে হালকা মেকআপ। তার বড্ড অস্বস্তি হয় মেকআপে। আহসান তরির পিছু পিছু ঘরে ঢুকলো। তারও রেডি হতে হবে। তরি আলমারি থেকে আহসানের গোল্ডেন কালারের শেরওয়ানিটা বের করে রাখলো। আহসান ঘরে এসে পাঞ্জাবি পাল্টে শার্ট পরলো। দরজা খোলা বিধায় ফিসফিস করে তরিকে বলল, কাল রাতে ধুলো ছিটিয়ে পালিয়েছ, আজ রাতে নিস্তার নেই। তৈরি থেকো সুন্দরী।
আজকে তোমাকে ভালোবাসার আগুন ভস্ম করে দেব। এটুকু বলেই ঠোঁট চোখা করে তরির দিকে তাকিয়ে সমর ইঙ্গিত করলো। তরি লজ্জায় দরজা দিয়ে পালালো। রুমিকে ইতিমধ্যে স্টেজে বসানো হয়েছে। ফটোগ্রাফার এসে টুস টুস করে রুমের ছবি তুলছে। গুনগুন হা করে তাকিয়ে সেসব দেখছিল। যখন তার বুবুর বিয়ে হয় তখন সে খুব ছোট ছিল, না হলে সেও খুব আনন্দ করত। কেন যে বুবুটার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? অবশ্য ভালোই হয়েছে। আহসান ভাইয়া খুব ভালো। তরির বিয়ে না হলে আহসানের মতো ভাই পেত কি করে সে? গুনগুনের খুব খেয়াল রাখে সে। মনোয়ারার কাছে ফোন করে করে গুনগুনের খোঁজ খবরও নেয়। গুনগুনের রাত 5 ভাবনার মাঝখানে কে যেন গুনগুনের পাশে এসে দাঁড়ালো। গুনগুন পাশ ফিরে তাকাতেই দেখলো ওই যে উচ্ছ্বাস নামের ছেলেটা। গুনগুনকে দেখা মাত্র হেসে বলল, কিসে পড়ো তুমি? গুনগুন ইতস্তত ভাবে জবাব দিল, ক্লাস 8। উচ্ছ্বাস মুচকি হেসে বলল, এ তো পুচকি মেয়ে। গুনগুন আর জবাব দিল না। ঠোঁট কামড়ে উপাস থেকে সরে গেল। গুনগুন তো এখন বড় হয়েছে, তাকে পুচকি বলে ডাকলো কেন? তোরে আকস্মাত এসে গুনগুনের হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে বলল, এই তাড়াতাড়ি এদিকে আয়, বর এসেছে, গেট ধরতে হবে। তোরে গুনগুন আর দিলশানের সামনে এসে দাঁড়ালো। পেছনে রুমির বান্ধবীরা। তাদের সবার একটাই দাবি, 50,000 টাকা দাও, তারপর বউ নাও। রঙন শেরওয়ানি পাগড়ি পরে ভেতরে ঢোকার বহু চেষ্টা করছে। সৌম্য দরদাম করেই যাচ্ছে। এর মাঝে রঙ্গন বলল, এত কিছু দরকার নেই, আমার বউ দেন, আমি চইলা যাই। দিলশান চিৎকার করে বলল, একদমই না, নো মানি তো নো হানি। শেষ অবধি 50,000কে 10,000-এ রূপান্তরিত করা হলো। টাকা দিয়ে শেষ অবধি রঙ্গন ভেতরে ঢুকলো। রঙ্গনের পাশে দাঁড়িয়ে ছিল মেহজাবিন। রঙ্গনের হাত ধরে সে ভেতরে ঢুকলো। রঙ্গনের আপন ভাই বোন নেই বিধায় রঙ্গন মেহজাবিনকে বোনের মতোই দেখে। এটা তৈয়ব আলীর মেয়ে। রঙ্গন ভেতরে ঢুকে দেখলো স্টেজে রুমি বসা, লাল টকটকে শাড়ি চুড়ি পরে একেবারে বউয়ের মতো। কি সুন্দর লাগছে রুমিকে, একেবারে বউ বউ টাইপ। বউই তো, রুমি তো তারই বউ। মাথায় করে রাখবে রুমিকে সে, একটা মাত্র বিড়াল বউ তার, রুমি বউ। স্টেজে গিয়ে এক অহেতুক কাণ্ড ঘটালো রঙ্গন। টুপ করে সকলের সামনে জড়িয়ে ধরল রুমিকে। রুমি পুরোই বিস্মিত। কেউ শীষ বাজাচ্ছে, কেউ আবার হাততালি দিচ্ছে। ছি, বড়দের সামনে এমনটা না করলে হতো না। রঙ্গন নিজের কাজে অটল থাকলো। 2 হাতে জাপটে ধরে রাখলো রুমিকে। রুমির শরীর থেকে একটা বউ বউ টাইপ মিষ্টি ঘ্রাণ বেরোচ্ছে। কাজী সাহেব বিয়ে পড়াতে স্টেজে এলেন। শুরুতেই রুমিকে বললেন, 10 লাখ টাকা মোহরানায় আবুল কাশেম ব্যাপারীর একমাত্র পুত্র রঙ্গন ব্যাপারীকে বিয়ে করতে রাজি তুমি? রাজি থাকলে বলো মা কবুল। রুমি এদিক ওদিক তাকালো। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আহসান তার একটু পেছনেই দাঁড়িয়ে আছে। সে আহসানের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে ভাইয়া বলে কেঁদে ফেললো। আহসান রুমির কাছে জোরে ধরলো তাকে। রুমি এরপর চোখ মুছে কোনো রকমে ঢুক গেলে বলল, কবুল। পরপর 3 বার কবুল বলার পর রঙ্গনকেও একই প্রশ্ন করা হলো। 10 লাখ টাকা মোহরানা ধার্যক্রমে মাজদাক সরোয়ার কনিষ্ঠ কন্যা রোমানা ইয়াসমিনকে বিয়ে করতে রাজি তুমি? রাজি থাকলে বাবা বলো কবুল। রঙ্গনের মনে যেন লাড্ডু ফুটছে। গট গট করে 3 বারে সে কবুল বলে দিল। এদিকে রুমি ফুপে ফুপে কেঁদে চলেছে। তরি তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। বিয়ের দিন তরি যখন রুমির মতো কাঁদছিল, আহসান তখন বারবার তার সঙ্গে কথা বলতে যাচ্ছিল। তরি জেদের বসে এড়িয়ে গেছে। এখন এসব ভাবলে খুব হাসি পায়। উপেক্ষায় আহসানের মুখটা শুকিয়ে গিয়েছিল একেবারে। বরযাত্রা খাওয়া দাওয়া একেবারে শেষ প্রান্তে রুমিরা খেতে বসলো। বড় টেবিলে রুমি, রঙ্গন, আহসান, তরি এবং তরির পাশে গুনগুন, সৌম্য, অর্ক, দিলশান এবং উচ্ছ্বাস। আহসান পরে বসতে চেয়েছিল খেতে। মাজদাক সারোয়ার জোর করে আহসানকে খেতে বসিয়ে দিয়েছেন। সেই সকাল থেকে গাধার খাটুনি খাটছে ছেলেটা। বিশ্রামের তো একটু প্রয়োজন আছে। কথা মতোই বিয়ের টেবিলে রাখা বড় খাসির মাংস ছিঁড়ে সে আগে অর্কের পাতে দিল। এই মাংসের ইতিহাস শুধু অর্ক আর তার মধ্য সীমাবদ্ধ। বড় খাসিটার সিংহভাগই অর্কের পেটে গেল। এত ভারী পোশাকের কারণে হাত দিয়ে রুমি সেভাবে খেতে পারছিল না। পাশ থেকে তাকে তরি একটু একটু করে ছিঁড়ে খাইয়ে দিচ্ছিল। অবশ্য আহসান সামনে না থাকলে এই কাজটা রঙ্গনই করত। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকাল অবধি ফটো সেশন পর্ব চলল। রুমি প্রায় বিরক্ত হয়ে পড়ল।
কালকে থেকে ছবি তুলে এখন ক্যামেরা দেখলেই তার বিরক্ত লাগছে। অর্ক হঠাৎ রঙ্গনের পাশে এসে বসলো। ফিস ফিস করে মেহজাবিনকে ইশারা করে রঙ্গনকে বলল, এই মেয়েটাকে? রঙ্গন স্বাভাবিকভাবে উত্তর দিল, আমার মামাতো বোন। অর্ক ফের বলল, কিসে পড়ে? রঙ্গন উত্তরে বলল, এই বছর গ্রাজুয়েশন শেষ হবে। অর্ক ঠোঁট কামড়ে বলল, সিঙ্গেল? রঙ্গন অর্কের কথার মানে বুঝতে পেরে দাঁত কিরমির করতে করতে বলল, একদম আমার বোনের দিকে চোখ দিবি না, আমার বোন মানে তোরও বোন। অর্ক ভেঙচি কেটে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।